থাকলে ওখানে পাঠাতেন। যেমন জুলাসকে দেখেছেন মানিকগঞ্জে হেলিকপ্টার উদ্ভাবন করেছিল, তাকে সম্মান জানিয়ে কিন্তু আমাদের বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তাকে সহযোগিতা করে এসেছে। কুয়েত বিশ্ববিদ্যালয় সুযোগ পেয়েছিল, ভর্তির সুযোগ পেয়েছে, কিন্তু আর্থিক সমস্যায় তারা ভর্তি হতে পারছিল না, দুই ভাই। ওখানে উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মাগুরাতে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিলেন, সম্পূর্ণ ওই পরিবারের সম্পূর্ণ চিকিৎসা এবং তাদের আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করেছিলেন জনাব তারেক রহমান। ইতিমধ্যে দ্রুততম সময় ওই 1 মাসের মধ্যে মামলার রায় হয়েছে। আমার জানা মতো উনি সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু উনি কথা বলেছিলেন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য। উনি প্রতিনিয়ত কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু যে কোনো ঘটনায় দাঁড়াচ্ছেন। এর মধ্যে খুব শুধু গোলাপগঞ্জে আমাদের যুবদলের একজন নেতা পুলিশের গাড়ি চাপায় নিহত হয়েছিলেন আন্দোলনের হরতালের দিন। আমি কিন্তু ওখানে জেলা এবং মহানগর নেতৃবৃন্দকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আওয়ামী লীগের সময় গিয়েছিলাম না পরে? ওটা এই ঘটনাটা আওয়ামী লীগের সময় কিন্তু আমি গিয়েছিলাম। আমি কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আমার শেষ সময়ের দিকে আমি গোলাপগঞ্জে রাত প্রায় 10টার সময় গিয়েছিলাম, ওই পরিবারের সাথে দেখা করেছি, তাদের ওখানে গিয়েছিলাম, ওই যুবদলের নেতা কবর জিয়ারত করেছিলাম। আমরা এখানে প্রতিনিয়তই কিন্তু খোঁজ রাখছি। এই ঈদের সময় আমরা একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, নামটা আমি ভুলে গিয়েছি। এটা সিলেটের গাজর অসুস্থ ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওখানে তার চিকিৎসার খোঁজ দিয়েছিলেন, আবার আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ওদের মাধ্যমে তাকে একটি বড় ধরনের আর্থিক সহযোগিতা আমরা তারেক রহমানের পক্ষ থেকে করেছিলাম। কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু এখানে দাঁড়াচ্ছি। আমি আপনাদের এই ত্যাগ এবং তিতিক্ষা আমরা কোন অবস্থাতেই কিন্তু আমরা কখনোই কিন্তু ভুলে থাকতে পারি না। দেখেন, ছাত্র জনতার আন্দোলনে আহত হয়ে বাংলাদেশ সরকার 11 জন ছাত্র এবং সাধারণ মানুষকে পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে। ওখানে তাদের কিছু সমস্যা ছিল, আমাদের নজরে আসার পর আমরা ওখানকার আমাদের যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান রবিনকে দায়িত্ব দিয়েছিলাম, এখন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তার মাধ্যমে আমরা ওখানে যাই। এই রবিনের সহযোগিতায় ওখানে আমরা এই অসুস্থ ছাত্র এবং জনতার পাশে কিন্তু দাঁড়িয়েছিলাম। সাংবাদিকরা চাইলে আমি ছবিটা দিতে পারি। সিঙ্গাপুরে আমরা যারা তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করে এসেছিলাম, এবং তাদের অন্যান্য কিছু সমস্যা ছিল, ওগুলো আমরা ওখানে ইনস্ট্যান্ট এই রবিনের মাধ্যমে কিন্তু তাদেরকে সহযোগিতা করতাম। এভাবেই কিন্তু আমরা কিন্তু এই জুলাই আন্দোলনের নেতা কর্মীদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আপনি দেখেন, এটা বলার জন্য না, যখন প্রত্যেকদিন 100 জন করে মৃত্যুবরণ করছে, 18-19 জুলাই 18 তারিখে আমি প্রায় 3 ঘন্টা মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বেইলি কিন্তু এই মিছিল করেছিলাম। এটা কিন্তু ওই সময় জুলাই 18 তারিখ আমাকে পুলিশ করছে, আমাকে ধরতে পারলে মানে গুম করতে পারতো, মেরে ফেলতে পারতো। মহান আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি যেদিন প্রোগ্রামে বের হতাম, যে বাসা থেকে ওই বাসায় রাত্রে ঢুকতাম না, কেন বাসায় ঢুকার কোনো সুযোগ আর থাকতো না। কারণ বের হওয়ার সময় যেখানে থাকতাম, বের হওয়ার সময় কেউ চিনতো, অবশ্যই চিনতো, মাস্ক পরে থাকার পরও চিনতো, ওই বাসায় থাকতে পারতাম না। এমনও সময় গেছে, ওই সময় খুব রিস্কি এলাকায় ঢুকছি কিন্তু বেরোতে পারছি না, বেড়া দিয়া। সবচেয়ে রামপুর এলাকায় অর্গানাইজ করতাম আমরা, ওখানে সবচেয়ে বেশি, সবচেয়ে এই মৌচাক থেকে রামপুরা একদম উত্তরা পর্যন্ত সহিংস প্রবণ এলাকা ছিল হাসিনা বিরোধী আন্দোলনে। ওই এলাকায় ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করছি, তারা কিন্তু ব্যাপক অবস্থান ছিল এবং তাদেরকে সাপোর্ট আমাদের। আমি খোঁজ নিয়ে যখন যে এলাকায় সমস্যা হতো, আমাদের যুবদলের ইউনিটকে হয়ে ওখানে লোকজন নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিতাম। একদিন সন্তানপুর কোথাও যেতে পারছি না, কারফিউ দিয়ে দিছে, কারফিউ ব্রেক করেছি আমরা,
মেলাদি একটা নির্মাণা একটা পরিত্যক্ত বাড়িতে রাত্রে দেখেছি। ওই এলাকায় ওই রাত্রে ব্লক রেড করলো। রাত্রে আপনার অবস্থাটা চিন্তা করেন, প্রচন্ড বৃষ্টি শুরু হলো, আল্লাহর রহমতে আমরা বেঁচে গেলাম। আমি যে বাড়িতে পরিত্যক্ত, যে বাড়িটা প্রায় পরিত্যক্ত, ওই বাড়ির ঠিক আগের বাড়ি পর্যন্ত ব্লক রেড শেষ করে পুলিশ চলে গেল। 8-10টা পুলিশের গাড়ি, ইভেন প্রিজন ভ্যান, আসামি ধরে যে প্রিজন ভ্যানে ওঠানোর জন্য। আমার কিন্তু ওই সময়ের মানসিক অবস্থা কি ছিল এটা আমি বুঝতেছি, আমি তো এটা বুঝাতে পারবো না। এইভাবে কিন্তু আমরা ব্যাপক ভাবেই কিন্তু রাস্তায় ছিলাম। আরেকটা জিনিস দেখাই, ভোলাতে ছাত্র মারা গেছিল, আপনারা জানেন না? কারণ ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নূর আলম মারা গেল। বিএনপি প্রতিনিধি দলে আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান সাহেবের এই প্রতিনিধি দলের এই মেম্বার। আমি 144 ব্রেক করে কিন্তু হরতালে মিছিল করেছে। এখানে সমস্ত পুলিশের গাড়ির আওয়াজ শুনছেন। 144 আমার নেতৃত্বে আমরা ব্রেক করেছিলাম। এটা আমি মসজিদকে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। এইভাবেই কিন্তু রাজপথ থেকে আমরা বেড়ে উঠেছি। কিন্তু এদের দুইটা প্রোগ্রাম আপনাকে দিলাম। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম সবচাইতে রিস্কি প্রোগ্রামের মধ্যে সে ছিল। আমার থেকে একবার তাকে প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল যাচ্ছিল, তাকে একটা পুরো ডিবি ঘেরাও করে গুলি করলো। তার সাথে রিমন নামে একজনের গুলি লাগলো পিছনে, প্রায় একদম শর্টগান ঠেকিয়ে গুলি করে দিল নয়ন মনে করে। তার শরীরে প্রায় 200-এর উপর স্প্লিন্টার আছে এখনো। আবার তার চিকিৎসায় অনেক সহযোগিতা করেছি, কিন্তু বের করা যাচ্ছে না। প্রায় সমস্ত হিপে এগুলা তার দেখেছিল। আমাদের শরীফউদ্দিন জুয়েল উত্তরের আহ্বায়ক, উত্তরাতে তার ব্যাপক রিস্কি ঝুঁকিপূর্ণ জায়গায় তার দায়িত্ব ছিল, পালন করেছে। মিরপুরে সাজ্জাদুল মিরাজ, মিরপুরে নিখিল যুবলীগের সন্ত্রাসী এমপি নিখিলের বাহিনীর সাথে মানে মুখোমুখি সংঘর্ষ, উত্তরতে সংঘর্ষ। আর দক্ষিণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় এই রবিউল ইসলাম নয়ন আমার সরাসরি নির্দেশে তারা এই অর্গানাইজ গুলো, তারা তখন এই অর্গানাইজ রাজনৈতিক কর্মসূচিগুলো তারা পালন করেছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সকলে কষ্ট করেছেন। এটা এই কারণে বললাম, আমরাও কিন্তু রাজপথে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতাম, আবার রাজপথে থাকতাম। প্রত্যেকদিন রাতে জুম মিটিং করতাম, প্রত্যেকটা 10টা বিভাগের সাথে। প্রত্যেকদিন আমি যতদিন নেট ছিল, ইন্টারনেট ছিল, ওয়াইফাই কানেকশন ছিল, আমি তাদের সাথে প্রত্যেকদিন মানে আমি 10টা বিভাগের সাথে আমার প্রায় 500 টেলিফোন অ্যাটেন্ড করতে হতো। এর বাইরে আরো ধরেন 500 প্রত্যেকদিন। এরপর যখন ইন্টারনেট শাটডাউন হলো, এরপর যখন আমরা বাটন ফোনে চলে গেলাম 2-3 দিন 4 দিনের জন্য। আমরা আল্লাহ আমাকে বাঁচিয়েছে, বাটন ফোন ট্র্যাক করে অনেককে ধরেছে, আমাকে ধরতে পারে নাই। আমি যে ফোনটা ইউজ করতাম, আমি হাঁটতাম আর কথা বলতাম, তার তখন লোকেশনটা ট্র্যাক করতে পারতো না। ফোন শেষ, ওই ফোনটা ফেলে দিতাম সিটটা খুলে। ওই ফোন আর ব্যবহার করতাম না, ওই ফোন নিয়ে ওই বাসায় ঢুকতাম না। এভাবেই চলেছি। মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহ রহমত দান করেছিল। ওই সময় গ্রেফতার এড়াতে পেরেছিলাম। ওই সময় যাদেরকে ধরেছিল তাদের কারো নখ তুলে ফেলেছে, ইলেকট্রিক শক দিয়েছে, ঝুলিয়ে পিটিয়েছে, কোন নেতাকে বাদ দেয় নাই। এই অত্যাচার সিনিয়র নেতৃবৃন্দ গায়ে পর্যন্ত হাত দিয়েছে। সুতরাং এই অত্যাচারী পানিশমেন্ট হয়েছে বাংলাদেশে। আপনাদের দুর্দমনীয় দুঃসাহসের মাধ্যমে যে আন্দোলনের রচনা বাংলাদেশে হয়েছিল, যেখানে আপনারা মাঠে অগ্রসৈনিকের ভূমিকা পালন করছেন, সেটার সফলতাই আজকের এই ফ্যাসিস্ট হাসিনার পতন। আমাদের আরেকটি যুদ্ধ বাকি, মানে সংগ্রাম বাকি আছে। গণতন্ত্র ফেরার জন্য, ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, ওই সংগ্রামটা বাকি আছে। ওই সংগ্রামটার জন্য পরিশীলিত রাজনীতি করতে হবে। মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে। সামনে নির্বাচন আসছে, আমাদেরকে ভোট চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আপনারা এমন কোন আচরণ করবেন না যাতে মানুষ আমাদের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে, এমন কোন আচরণ করবেন না। আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে আশাবাদী। এতগুলো বৃহৎ তারুণ্যের সমাবেশ করলাম সারা বাংলাদেশের 4টি
কোথাও যুবদলের ছেলেদের নামে, ছেলেদের নেতা, যুবদলের কোন জেলা নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কোনো কমপ্লেইন আমার কাছে আসে নাই। এই যুবদলকে প্রথম 6 মাস আমি অনেক কষ্ট করে, আমি এবং সাধারণ সম্পাদক দুজনেই প্রতিনিয়ত প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙত বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা কষ্ট করে 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 আজকে একটা শেপে যুবদলকে আমরা আনতে পেরেছি। জনাব তারেক রহমানের নির্দেশনা, উনি আমাদের অভিভাবক, উনি আমাদেরকে কোন প্রবলেম দেখলে ফোন করেন, ইনস্ট্রাকশন নির্দেশনা দেন, আমরা ওভাবে দলটাকে সুসংগঠিত করছি। এখন আর পারতপক্ষে কমপ্লেনের সংখ্যা আমি মনে করি একদম 1%ও নাই, 0.05% চলে, 0.50 তে আছে, 0.50 not 0.5, আমি 0.50 কথা উল্লেখ করছি, এই একের অর্ধেকে আছে। আমি এটাকে শূন্য করে আনতে চাই। এই সমস্ত ক্ষেত্রে অসাংগঠনিক কোনো কাজ কেউ করলে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। জিরো টলারেন্সটা বুঝতে পারছেন কি? কাউকে কোনো ক্ষমা করা হচ্ছে না, এবং এই বহিষ্কারাদেশ কিন্তু আগামী নির্বাচন পর্যন্ত পার্টি উদ্যোগ করবে না। সুতরাং যে বহিষ্কার হচ্ছে তার সামাজিক অবস্থা নষ্ট হচ্ছে এবং তার কিন্তু মানসিক অবস্থা খুবই খারাপ থাকছে। সুতরাং প্রত্যেকেই এই পদ বাঁচিয়ে রাখার জন্য দলীয় নির্দেশনা মেনে চলবেন তো? আমি তো এখন এই শুভেচ্ছা বিনিময়ে চলে যাই। বক্তব্য বলছি যে 1 ঘন্টা, একদম ঠিক 1 ঘন্টা এখন শেষ করে দিলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনি দেখেন 7:30 শুরু হয়েছে, এখন 8:30 বাজে 29 মিনিট, 8:29 মিনিট আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।